নমস্কার বন্ধুরা, গল্প কুটিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব প্রতিভা বসু রচিত একটি ছোট গল্প। গল্পের নাম নিরুপমার চোখ। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। নিরুপমাকে আমি পড়াই আমি 2 বছর ধরে। তখন নিরুপমা ছিল 14 বছরের মেয়ে, এখন তার 16। ওর ঠাকুরদা বলেন, এইসবে 12 পেরিয়ে 13য় পা দিল। অতিশয় সনাতনী ভাব ওর বাপ ঠাকুরদার। যতক্ষণ পড়াই সমস্তক্ষণ ওদের পুরনো আমলের চাকর হরিসাধন, শাসক এবং প্রহরী রূপে সেখানেই মোতায়েন থাকে। মাঝে মাঝে ওর কর্মহীন ঠাকুরদাও তার জরাজীর্ণ দেহ নিয়ে শয্যা ছেড়ে উঠে আসেন নাতনিকে দেখতে। আর নিরুপমা নত মুখটাকে আরও নত করে, তার সংকুচিত দেহ আরও কুঞ্চিত হয়। শীত হোক বা গ্রীষ্মে তাকে পুরো হাতে জামাই পরতে দেখি। তাছাড়া সমস্ত শরীরকে এসে শাড়ি দিয়ে এমনভাবে আবৃত করে রাখে যে একমাত্র হাতের কটি আঙুল ছাড়া আর কিছুই দেখবার উপায় নেই। মুখখানা এতই নিচু করে রাখে যে টানা ভুরুর তলায় ফোলা ফোলা দুটি চোখের পাতা আর টিকলো নাকটি শুধু চোখে পড়ে। অদ্ভুত মাস্টারি আমার। এরকম বোবাকে পড়ানো যে কি দুঃসাধ্য সাধন তা কেবল আমিই জানি। অনেকদিন বিরক্ত হয়ে ভেবেছি, কাজ ছেড়ে দিতেও চেয়েছি, কিন্তু মন থেকে সায় পাইনি। মাস গেলেই 20টা টাকা। অতএব লজ্জায় স্ত্রীলোকের অঙ্গের ভূষণ বলে নিরুপমাকে 2 বছর যাবৎ কেবলই ক্ষমা করে আসছি। নিরুপমার ঠাকুরদা বলেন, তাদের নিরুর বয়স 13 হলে কি হবে, দেখতে সে বেজায় বড় হয়ে গেছে, যদি ভালো ছেলে টেলে খোঁজে থাকে। আমি মুখে বলি নিশ্চয় নিশ্চয়, আর মনে মনে ভাবি ওই বোবাকে বিয়ে করতে বয়ে গেছে মানুষের। এমন অশিক্ষিত লজ্জাস্তূপ নিয়ে মানুষ করবে কি। আর চোখে চেয়ে দেখি নিরুপমার মুখের ভাব কিছু বদলালো নাকি, কিন্তু আশ্চর্য, চোখের পাতাটি পর্যন্ত তার নড়ে না। আমার নাম বিমলানন্দ। 3rd ইয়ারে উঠেই এই টিউশনিটা পেয়েছিলাম। বাপ অর্ধ পয়সারও মালিক করে যাননি। বিধবা মাকে নিয়ে জ্যাঠার আশ্রয়ে দিন কাটছিল। স্কলারশিপের টাকায় পড়া চলত। এই টিউশনিটা পেয়ে হাতে যেন স্বর্গ পেলাম। নিরুপমার বাবা সদানন্দবাবু আমার বাবাকে চিনতেন এবং বর্তমানে আমাদের অবস্থাও জানতে বলেই অবশ্যই আমার ভাগ্যে এই চাকরিটি জুটেছিল। নয়তো আমার মতো একজন যুবক যে তাদের মেয়ের মাস্টারি করছে, এটাই ভারী আশ্চর্য। আমি রোজ সকাল 6:30 বাজতেই পড়াতে যাই। গেলেই সর্বপ্রথম ঠাকুরদা উঁকি দেন, তারপর আসে নিরুপমার ছোট ভাই শঙ্কর। অবশেষে হরিসাধনের সঙ্গে অত্যন্ত মৃদুগমনা নিরুপমা বই আর কাপড়ের স্তূপ সামলাতে সামলাতে এসে আমার উল্টো দিকে চেয়ারে বসে। লজ্জাটা ছোঁয়াছে। আমারও যেন চোখ তুলে তাকাতে লজ্জা করে, তবু গলা খ্যাঁকারি দিয়ে নড়ে চড়ে বসি। নিঃশব্দে নিরুপমা হোমওয়ার্কের খাতাটি বের করে আর আমি সেটা টেনে নিয়ে ভুল থাকলে শুদ্ধ করি। ততক্ষণে জানি নিরুপমা ইংরাজি বইয়ের নির্দিষ্ট পাতায় চোখ ডুবিয়েছে। নির্ভুল গতিতে চলে এই নিয়ম। আমাদের পাড়ায় আরেকটি মেয়ে আছে, তার নাম সুমি, অর্থাৎ সুমিতা। এই মেয়েটি আবার একেবারে নিরুপমার উল্টো। লজ্জা শরমের কোনো বালাই নেই। সময় অসময় ছুটে ছুটে আমাদের বাড়িতে আসে। আমি নেহাত পর জেনেও আমার সঙ্গে ফাজলামি করে। ঘুমিয়ে থাকলে মুখে চুনকালি মাখিয়ে রাখে, আমার পড়াশোনায় ব্যাঘাত করে এবং আমার নাম ধরেই ডাকে। আমি কখনো কখনো অন্যের সামনে ভারী কুণ্ঠিত বোধ করি, কিন্তু ওই মেয়েটির কোনো সংকোচ নেই। ওর বাবার পয়সা আছে, কাজেই প্রতিপত্তিও আছে। অতএব আমার জ্যাঠাইমা আবডালে ওকে অসভ্য মেয়ে বলে অভিহিত করেন, কিন্তু সামনে প্রশ্রয়ের সীমাও থাকে না। আমার মা ওকে সত্যিই খুব ভালোবাসেন। আমার এক বোন অল্প বয়সে মারা যায়, বেঁচে থাকলে হয়তো অতটাই বড় হতো।
হৃদয়ের এই দুর্বলতার সুযোগেই সুমি আরও আপন হয়ে ওঠে আমার মার কাছে। সুমির বয়স যাই হোক, তার সরলতা ও নিঃসংকোচ দাপাদাপি সত্যিই মমতা কাড়ে। দৃষ্টিকটু হলেও অনেক সময় তাকে বকতেও মায়া হয়। আমার মা বলেন, যত মেয়ে তিনি আজ পর্যন্ত দেখেছেন তার মধ্যে সুমির মতন ভালো আর কাউকেই লাগেনি। এমনকি নিজের মেয়েও থাকলেও ওর থেকে হয়তো বেশি ভালোবাসতেন কিনা সন্দেহ। আমি ঠাট্টা করে বলি, নিজের মেয়েকে না হতে পারে, বৌমাকে নিশ্চয়ই বেশি ভালোবাসবে। আমার মা হাসেন, তারপর বলেন, কপালের কথা কি বলা যায়? সুমির বাবার বিদ্যানুরাগ আছে। কথাটা খচ করে মনের মধ্যে আসে। ও, এই বুঝি মায়ের মনের কথা। এক রবিবার দুপুরে নিরালা বুঝে খপ করে সুমির আঁচল টেনে বলি, এ কি সুমি, সারা দুপুর এরকম হুটোপুটি কেন করো? সুমি তার ভুরুটা কুচকে বলেছিল, তাতে তোমার কি? আমি বিরক্ত হয়ে বলেছিলাম, আমার ভালো লাগে না। সুমি ঘাড় ঘুরিয়ে উত্তর দিয়েছিল, তোমার ভালো না লাগলে আমার তো বইই গেল। সুমির বাবা আমার কাছে সুমিকে অঙ্ক কষতে বলেছিল, কিন্তু সুমি কখনোই রাজি হয়নি। আমি শক্ত করে সুমিকে চেপে রেখে বলি, তোমার কি একটুও লজ্জা নেই? আমার ছাত্রী নিরুপমা তোমার চাইতে মাত্র 1 বছরের বড়। সে আমার কাছে 2 বছর ধরে পড়ছে, কিন্তু আজ পর্যন্ত সে আমার চোখের দিকেও কখনো তাকায়নি। এবার কিন্তু অত বড় নির্বোধ সুমিরও আত্মাভিমানে আঘাত লাগে। ভারী আশ্চর্য, যত বোকাই হোক বা যত সরলই হোক, মেয়েরা কখনই অন্য মেয়েদের প্রশংসা সইতে পারে না। তাই সুমির ওই শিশু চোখেও একটু অভিমানের আভাস দেখা দেয়। সে বলে, সে কথা আমাকে বলবার হয়েছে কি? আমি হেসে বলি, তাতে যদি তোমার একটু শিক্ষা হয়। শিক্ষা? আচম্বিতে সুমি প্রচণ্ড একটা চিমটি কেটে পালিয়ে যেতে যেতে বলে, ওসব শিক্ষা তোমার ওই ছাত্রীকেই শিখিও, আমার সঙ্গে লাগতে এসো না। মার পছন্দ যে একটুও ভালো নয় সে বিষয়ে এবার আমি নিঃসন্দেহ হই। মায়ের আসল নজর কি ওই সুমি না সুমির বাপ? মার মুখে অনেক দিন শুনেছি আমাকে বিয়ে দেবেন কোনো একটা মুরব্বি দেখে। তবে তার আইডিয়াল মুরব্বি বোধ হয় তাহলে সুমির বাবাই হবেন। মার ঘরে গিয়ে দেখি সুমি আচার খাচ্ছে, আর শুনতে পাই, কাকিমা কি সুন্দর আচার করো তুমি। মা বলেন, আর একটু খাবি নাকি? সুমি নিশ্চয়ই আরও চাইতো। আমাকে দেখেই বলে, ওই এসেছে তোমার আদুরে ছেলে। এখানে কেন? যাও না তোমার ওই ভালো ছাত্রীর বাড়ি। আমি আমার মাকে বলেছিলাম, মা তুমি সুমিকে এত প্রশ্রয় দাও বলেই ও আমাকে আর মান্য করে না। সুমি একটু মুখটা ভেঙচিয়ে বলেছিল, আহারে কি আমার মান্য বড়সু। মুখের এক অপূর্ব ভঙ্গি দেখিয়ে সে আবার আচারে মনোনিবেশ করে। ওর মুখভঙ্গি দেখে আমিও হেসে ফেলি। দিন কয়েক পরে মা হঠাৎ বলেন, বিমল এখন তো তুই বিয়ে করলেও পারিস। অবাক চোখে আমি তাকাই মায়ের দিকে। মা কি লক্ষ টাকার স্বপ্ন দেখছেন নাকি? আমি যেখানে নিজেই পরান্নে প্রতিপালিত, সেখানে আমার অন্নপুষ্ট হবার জন্য কাউকে আমন্ত্রণ করা কি একান্তই পাগলামি নয়? মার মুখ কিন্তু বেশ হাসি হাসি। তিনি বলেন, কথায় কথায় তোর জ্যাঠা সুমির সঙ্গে তোর বিয়ের কথা পেরেছিলেন। সুমির বাবারও আপত্তি নেই, ওই তো একমাত্র মেয়ে। ভদ্রলোক তো টাকা দিতে অপারগ নয়। তিনি ঠিক এই রকম ছেলেই চান যাকে নিজের মনোমতো গড়ে নিতে পারবেন। মায়ের কথা শুনে আমার আত্মসম্মানে বেশ আঘাত লাগে। বুড়ো কুচকে বলি, গড়ে নেওয়ার মানে? আমি কি একটা মাটির ডেলা নাকি? নিতান্ত আবেগের সঙ্গে মা বলেন, এই বিলেত টিলেত পাঠানো আর কি। বিলেত? আজন্মের স্বপ্ন আমার বিলেত। মনের ভাব চেপে রেখে একটু চুপ করে থেকে বলি, যত সব বাজে কথা তোমাদের, খেয়ে দেয়ে কি আর কোনো কাজ পাও না? এবার মা রাগ করে বলেন, তোর ভালোর জন্যই আমার চিন্তা রে বাবা, না নইলে আর কি। এ বিয়ে যদি তোর হয় তাহলে বুঝবি নিতান্তই তোর বরাত ভালো। রাজকন্যা আর রাজত্ব তোর কাছে আপনা থেকেই। থাক থাক, মাকে আর কথা বলবার অবকাশ না দিয়ে সেখান থেকে আমি পালাই। তবে কথাটা ভাববার মতো বই কি।
টাকা আমার নিতান্তই দরকার, তবু বিয়েটার কথা আমার যেন কিছুতেই ভালো লাগে না। বাড়িতে ক্রমাগত চলেছে ফিসফাস গুঞ্জন। সুমি কি এসব জানে? একদিন সুযোগ মতন আবার ধরলুম সুমিকে। আমি তাকে বললুম, এখন আর দিনরাত আমাদের এখানে এসো না। সুমি অবাক চোখে প্রশ্ন করেছিল, কেন? কেন আবার কি? তুমি কি কিছুই জানো না সুমি? সুমি চুপ করে তাকিয়ে রইল আমার মুখের দিকে। আমি তাকে বলেছিলাম, তোমার বাবা যে আমার সঙ্গে তোমার বিয়ে। সুমি হঠাৎ করে আমাকে অসভ্য বলে আচমকা ঠাস করে আমার পিঠে একটা চড় মেরে ছুটে পালালো। আমি আহত পিঠে হাত বুলাতে বুলাতে ভাবলুম, ওর হাতে শেষে মার খেয়ে মরব নাকি। সন্ধ্যাবেলায় ডাক পড়ল জ্যাঠামশাইয়ের ঘরে। জ্যাঠামশাই বললেন, আমাদের সকলেরই তো খুব ইচ্ছে এখানে, এখন তুমি বললেই হয়। এতে অমত করো না। জীবনের সমস্ত উচ্চাসার মেরুদণ্ডই হলো টাকা। আর তুমি যখন ভালো ছাত্র, তখন বিলেত ফিলেত যদি একবার ঘুরে আসতে পারো। এরপরের কথাটি জ্যাঠামশাই ভাবভঙ্গি দিয়ে দাড়িতে হাত বুলাতে বুলাতে বুঝিয়ে দিলেন। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আচ্ছা ভেবে দেখো তাহলে, কালকে বলো আমাকে। বলাই বাহুল্য, সুমি না, সুমির বাবার টাকাই আমাকে লুব্ধ করল এবং মাসখানেকের মধ্যে পাকা হয়ে গেল আমাদের বিয়ে। সকলেই সুমিকে নিয়ে আমাকে ঠাট্টা ইয়ার্কি করে। সকলেরই ধারণা সুমিকে আমি ভালোবাসি, তাই এই বিয়ে। খুব একটা রোম্যান্টিক ব্যাপার। আমি কিন্তু এখনও সুমিকে স্ত্রী বলে কল্পনা করে একটুও আনন্দ পাই না। আগের মতো এখন সবসময় আসে না বটে, কিন্তু এলে আমার সঙ্গে দেখা হয়। এই কথা একবারও মনে হয় না দুদিন বাদে ওই মেয়েটার সাথে আমার বিয়ে হবে। একটু লজ্জা, একটু আনন্দ, কিছুটা নেশা, সমস্ত কিছুর একটা মিশ্রণে আমার হৃদয়কে অভিভূত করতে চেষ্টা করি। কিন্তু ওকে কাছে দেখলেই সমস্ত উবে যায়। তবে কি সুমিকে আমি পছন্দ করি না, ভালোবাসি না? না, তাও নয়। আসলে সুমির সঙ্গে আমার যে সম্বন্ধ, তাতে স্নেহ ও মমতা যথেষ্ট আছে, কিন্তু কোনো প্রেম নেই। যেদিন সুমির সাথে আমার বিয়ে হবে তার ঠিক দুদিন আগে নিমন্ত্রণ চিঠিখানা পকেটে নিয়ে নিরুপমাকে পড়াতে গেলাম। দিন কয়েক আর পড়াতে আসতে পারবো না, এ কথা বলবার ইচ্ছে ছিল। পড়াশোনা শেষ করে তাকিয়ে দেখলাম হরিসাধনের নির্দিষ্ট বসবার স্থানটিও শূন্য। চিঠিখানা অত্যন্ত সংকোচের সঙ্গে পকেট থেকে বের করে অনেক ইতস্তত করে জানতে চাইলাম তার দাদু কোথায়। নিরুপমা খুব মৃদুস্বরে জবাব দিয়েছিল, পিসিমার বাড়ি। এই চিঠিখানা বলে চিঠিখানা টেবিলের ওপর রাখলাম। কিছু বলতে বড়ই লজ্জা করতে লাগলো, কিন্তু হঠাৎ মনে হলো নিরুপমা চঞ্চল হয়েছে। ওর শাড়ির ভিতর থেকে একখানা হাত দ্রুত বেরিয়ে এলো চিঠিখানার ওপর। নিমিষে চোখ বুলিয়ে হঠাৎ মুখ তুলে এমন এক দৃষ্টি নিয়ে স্থির হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল যে আমি খানিকক্ষণের জন্য ওর সেই দৃষ্টির কাছে আচ্ছন্ন হয়ে রইলাম। এই প্রথম দেখলাম ওর চোখ। কী যে ছিল সেই চোখে আমি জানি না। কেন ও কাজ করলাম তাও জানি না। হঠাৎ নিরুপমার হাত থেকে সেই চিঠিখানা কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে বেরিয়ে এলাম ঘর থেকে। সাইকেলে উঠবার আগে আর একবার পেছন ফিরে তাকালাম। দেখলাম দুই হাতে মুখ ঢেকে ও বসে আছে শক্ত হয়ে। তারপর আজ সকালে এই ভোরবেলা উঠেই আমি বিমর্ষ মুখে আমার মাকে বলেছি, মা, শেষ রাতের দিকে ভারী এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। মা আজকাল সর্বদাই ভারী ব্যস্ত। কি কাজে যেতে যেতে দাঁড়িয়ে বললেন, কি স্বপ্ন রে বাবা? আমি মাকে বললাম, থাক মা, বলবো না, বললে তোমার মন খারাপ হবে। মার কৌতূহল বেড়ে গেল। এবার আমার বিছানায় মা বসে পড়ে বললেন, নে নে শিগগির বল, আমার কত কাজ। আমি একটু থেমে বললাম, আজ স্বপ্নে আমি বাবাকে দেখলাম। তারপর আরেকটু থেমে বললাম, বাবা বললেন স্বপ্নে, বিমল, আর মাত্র 2 মাস পরে তোকে আমি এখানে পাবো, কিন্তু আমার তাতে সুখ হচ্ছে না রে বাবা। আমার মার চোখ বড় বড় হয়ে উঠেছে।
আমি আবার শুরু করলাম। তুই সংসারে থাকবি, সুখী হবি, সর্বোপরি তোর দুঃখিনী মায়ের আশ্রয় হবি, এই আমি চেয়েছিলাম। কিন্তু যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সেই মেয়ের যে 2 মাসের মধ্যেই বৈধব্য লেখা আছে। সর্বনাশ! মার মুখ থেকে কথাটা ঠিক আর্তনাদের মতন বেরুলো। মুহূর্তে বাড়িতে রাষ্ট্র হয়ে গেল এই স্বপ্ন। কোথায় গেল খাওয়া দাওয়া, গান বাজনা, আত্মীয় কুটুম্ব। খবর গেল সুমির বাবার কাছেও। বিষম ব্যাপার এক মুহূর্তে। আমি ফাঁক বুঝে চম্পট দিয়েছি এবং সবেগে সাইকেল চালিয়ে যাচ্ছি নিরুপমাকে পড়াতে। এখন আপনারাই বলুন, কাজটা কি আমি খুব অন্যায় করেছি? কিন্তু নিরুপমা কেন চোখ তুলে তাকালো? আমাদের আজকের গল্প নিরুপমার চোখ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।